Assalamu alaikum, dear viewers. This is SM Raf again once with all of you. I hope all you are doing very nice, very fine, and I am also good, Alhamdulillah. Today discussing about Econ plan. So in this video, you will come to know how you can apply for a work visa without LMIA, without LIMIA. It's very interesting thing. So and great news for all of us. So stay with me until finish the video and so that you can have the full information. সুপ্রিয় দর্শক, তাহলে আজকের বিষয়টা হচ্ছে আমার ইউকন নিয়ে, আটলান্টিক নিয়ে আমি আরেকদিন অন্য ভিডিওতে কথা বলবো। দুইটার মধ্যে একই ফ্যাসিলিটি আমরা পাচ্ছি, অত সারা বিশ্বের সকল লোকই পাচ্ছে এই সেম সুবিধা। সেটা হচ্ছে যে আপনি লিমিয়া ছাড়া, এলএমআইএ ছাড়া আপনারা ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি এখানে একটু শর্টকাটের মধ্যে কতটুকু ইন ডিটেল বলা যায় ততটুকু চেষ্টা করব আমি আপনাদের জানানোর জন্য। সো ইউকন নিয়ে যদি আমি কথা বলি, আসলে ইউকনটা খুবই একটা ঠান্ডা এরিয়া। ইউকনের আয়তনটা আমি বলি, ইউকনের আয়তনটা হবে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 3টা বাংলাদেশে একসাথে করলে যে আয়তনটা হয়, এরকম একটা টেরিটরি আপনার, যেখানে প্রচুর ঠান্ডা। আপনার বছরের 7 থেকে 8 মাসই প্রচণ্ড ঠান্ডা থাকে। এটা অলমোস্ট আপনার 28-30 ডিগ্রি আপনার মাইনাসের মধ্যে আপনাকে স্ট্রাগল করতে হবে। ডেইলি লাইফ এই আপনার -30 অথবা 28 এর মধ্যে করে আপনার জীবনযাপন আপনার করতে হবে। যদিও এটা অসম্ভব ধরনের কিছু না, কারণ ওইখানে মানুষ আছে এখন। আরেকটা কথা হচ্ছে, যেটা আমি শুধু আয়তনটা বললাম আপনাদেরকে, কিন্তু আমার পপুলেশন কত আছে এখানে সেটা শেয়ার করতে ভুলে গেছিলাম। তো এইখানে আমাদের 3টা বাংলাদেশের মতো একটা আয়তনে এইখানে লোক সংখ্যা হচ্ছে আপনি 40,000, মাত্র 40,000 লোক এখানে বসবাস করতেছে। এইখানে আপনার বেসিক্যালি লোকজন এখানে আসার জন্য আগ্রহী আপনার না, এটা শুধু আপনার ঠান্ডার কারণে আর কি। তো যাই হোক, এই সকল দিকগুলো আপনার বিবেচনা করে এই টেরিটরির অর্থনীতির চাকাটাকে আপনি সচল করার জন্য গভর্নমেন্ট আপনি ডিক্লেয়ার দিছে যে আপনি এখানকে লোক আনবে তারা, এবং কি খুবই সহজ শর্তে। এর মানে রিকোয়ারমেন্টগুলো আপনার খুবই ফ্লেক্সিবল। কারণ এখানে আসার জন্য আপনার লেখাপড়া একেবারে সামান্য থাকলেই হবে। তো আপনার এসএসসি পাস থাকলেই এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার মিনিমাম ইংলিশটুকু, তার কারণ আপনার আমেরিকা, কানাডা এটা হচ্ছে ইংরেজির দেশ। সো এখানে তো আপনার প্রতিটা পর্যায়ে আপনাকে ইংলিশ বলতে হবে। তো এই জন্য আপনার মিনিমাম ইংলিশটুকু আপনার থাকলে হবে, যেটা আপনার আইএলটিএসে আওতায় যদি আমি বলি তাহলে আপনার লেভেল 4 এর মতো আসে, যেটা আর অনেকেই জানেন যে আপনার লেভেল 4 এর ইংলিশটার আপনার মান কতটুকু। আর এখানে আসার জন্য আপনার স্কিলও থাকতে হবে না। ইউ ক্যান অ্যাপ্লাই উইদাউট এনি স্কিল, ইউ ক্যান অ্যাপ্লাই উইদাউট এনি এক্সপেরিয়েন্স। আর আপনার বয়স 18-20 থেকে আনটিল 59 অ্যাকচুয়ালি ইটস। এর মানে সকল বয়সের লোক এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং কি উইদাউট এনি এক্সপিরিয়েন্স, উইদাউট হ্যাভিং এনি হায়ার এডুকেশন। সো what do you think? It's very great news for all of us, right? And very easy. But আসলে এখানে এতটা ইজি ভাবার আপনার অবকাশ নাই। এর কারণ এটা কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা বুঝতে পারবো যে যেখানে সহজ শর্তের লোক নেওয়া হচ্ছে, কম্পিটিশন বেশি। আমি কথা শুরু করলে এমনিতেই কেন যেন কিছু আমার এক্সাম্পল আসে, কিছু আমি দৃষ্টান্ত দিতে আমি চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমি যদি একটি এক্সাম্পল আপনাদের কাছে আমি শেয়ার করি তাহলে আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের বাংলাদেশে যদি আপনার সরকারি কোনো অফিস আদালতে যদি একজন পিয়নও নিয়ে থাকে, একজন মেসেঞ্জার যদি নেওয়ার বিজ্ঞাপন আমরা দেখি যে এবং সরকারি জবের মধ্যে একটা পিয়ন নেওয়া হবে, অথবা ওই সমমানে একটা লোক নেওয়া হবে, তখন যেখানে ওই পদটার জন্য আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি এসএসসি পাস মনে করেন আপনার বর্তমান সময়ে, অথবা যে সময়ের আপনি প্রেক্ষাপটেই হোক, এসএসসি পাস হলেই হয় একটা পিয়ন।
কিন্তু ওইখানে আমরা সবাই জানি এবং কি কেউই অস্বীকার করার কোনো কিছু নেই যে আপনার এসএসসি পাস করা হোক, এইচএসসি পাস করা লোক হোক, আপনার ডিগ্রি পাস করা লোক হোক, আপনার মাস্টার্স করার লোক হোক, এই সব ধরনের অ্যাপ্লিকান্টস এখানে অ্যাপ্লাই করে, বিকজ ইটস গভর্নমেন্ট জব। আর সরকারি চাকরি মানে আমাদের দেশে কি এটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে আপনার আমাদের দেশের মধ্যে যা হয় সেটা হইলো বিএ এমএ আপনার এসএসসি যে পাশই হোক, ওর আড়ালে একটা একটা শর্ত থাকে, আর সেই শর্তটা যে পূরণ করে সেই পায় চাকরি। তো আমি আর অত ডিটেলসে আমি যাব না, তার দিকে যাবে। সো হ্যাঁ ভাই, তো তাহলে এইখানে তো আমাদের বাংলাদেশের যদি এই মানে এটা হয় বা হচ্ছে এবং কি হইতেই থাকবে আজীবন, তো তাহলে এটা কিন্তু অন্যান্য দেশ, স্পেশালি কানাডা, এখানে কিন্তু আপনার যোগ্যতা ছাড়া অন্য কোনো উপায়ে আপনি কোনোভাবে কোনো এমপ্লয়ারের কাছ থেকে অফার লেটার আপনি পাবেন না। তো এক্ষেত্রে কি হবে? আমি কেন বললাম যে এটা এত সহজ না, যেহেতু যত সহজ আপনার শর্ত অত কম্পিটিশন বেশি। সহজ শর্ত আপনার মানে যেখানে সহজ শর্ত কিন্তু অনেক ভালো একটা সুবিধার জন্য, অনেক ভালো একটা কাজের জন্য আপনার যেখানে অনেক সহজ শর্ত থাকে, ওইখানে কিন্তু আপনার কম্পিটিটিভ মানে ইস্যুগুলো অনেক বেশি, অনেক কম্পিটিশন, অনেক কম্পিটিটরস এখানে থাকবে। তো এই ক্ষেত্রে কী হবে? এক্সাম্পল হিসাবে দেই যে যদি কোনো একটা এমপ্লয়ার হি নিডস অনলি 2 guys, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হি হ্যাজ বিন রিসিভিং 100K applications instead of the 2, out of the 2 he needs only 2 guys, but he has been receiving lot applications. It may reach to until 100K. It's my opinion, just to share with all of you. So আপনার একটা লোকের 2 জন লোক লাগবে একটা এমপ্লয়ারের, তার কাছে যদি 1 লাখ লোক অ্যাপ্লাই করে, তাহলে তার আপনার সিলেকশনের আপনার ধরনটা কি হতে পারে? সে যে এভালুয়েট করবে আপনাকে, এটা কিভাবে করতে পারে? If I would be in his position, even you in his position, what should you do? You be doing? What will be happening? এর মানে হচ্ছে তাহলে আমি যদি if I am in his position, so আমি দেখব যে আমার এই 1 লক্ষ লোকের মধ্যে আপনার 5 পাসের লোক আছে, এসএসসি পাসের লোক আছে, ইন্টারের আছে, আপনার ডিগ্রির আছে, পোস্ট গ্রাজুয়েট আছে, ইভেন আপনার পিএইচডি করাও লোকও আছে, 1 জন বা 2 জন। তো ওই ক্ষেত্রে আমি কি করব? তো আমি দেখব যে আমার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আমার গ্রেড 5 এলিমেন্টারি অথবা প্রাইমারি। তো এইখানে আমি পাচ্ছি আমার কাছে 2টা লোক আছে আপনার পিএইচডি করা, অথবা 1 জন পিএইচডি করা আছে, আর মাস্টার্স করা আছে মনে করেন যে আপনার 1-2 হাজার, এর পরের লেভেলে আছে আপনার ক্রমান্বয়ে। তো ওই ক্ষেত্রে আমি কি করব? আমি অবশ্যই যে পিএইচডি করা লোকটা আছে আমি তাকে সিলেক্ট করব আগে। এক্সাম্পল হিসাবে ভাই আমি বলতেছি, আপনাদের আদারওয়াইজ এটা নেওয়ার দরকার নেই। তো একজন পিএইচডি এলাকে আমি নিলাম, এরপরে ওই 1000-2000 যে আপনার মাস্টার্স করা আছে, এদের মধ্যে আপনার সবচেয়ে স্ট্যান্ডার্ড কার ভালো, স্কোর কার ভালো আপনি সার্বিক দিক থেকে, আমি তাকে নিব। তাহলে এই 2 জন আমি নিব, আর বাকি লোক যারা আছে তাদেরকে আমি রেসপন্সই করব না। ইট মিনস নেগেটিভ। তো এই কথাটা বলার অর্থ হইল যে আপনি খুশি হওয়ার কিছু নাই, কারণ আপনার যেখানে সহজ শর্ত বেশি, ভালো কিছুর একটা পাওয়ার একটা জব, ভালো জব, আপনি খুব ভালো একটা জব, খুব সহজ শর্ত, ওইখানে তো অবশ্যই খুশি হওয়ার কোনো কিছু নাই। বাট আপনাকে এর জন্য আপনাকে আসলে আমি হতাশ করতে চাচ্ছি না, আপনাকে আমি বলবো যে না, এখান থেকে আপনি হবেন সেই 2 জনের একজন, আপনি হতে পারবেন।
এটা কিভাবে, এর জন্য হচ্ছে এটা জাস্ট আমার পরামর্শ, উপদেশের মতো অত মূল্যবান আমার কথাটা নাও হতে পারে। এই জন্যে আপনাকে, যদিও তাদের হায়ার ক্লাস একাডেমিক কোয়ালিফিকেশন তাদের বেশি দরকার নাই, তারা চায়নি, কিন্তু আপনি যদি অ্যাটলিস্ট ডিগ্রিধারী একটা লোক হন, এটা আপনার জন্য একটা ভালো। ইংলিশ তাদের মিনিমাম হইলেই চলে, একেবারে মিনিমাম, কিন্তু সেখানে আপনার একটা আইএলটিএস করা আছে, স্কোর আপনার 6, 6.5, 7, আপনি যাই বলেন আপনার আছে। ইট মিনস ইট মাইট বি অ্যান অ্যাডভান্টেজ ফর ইউ। সো আপনি যদি এগুলোর জন্য কী করার দরকার, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ ইন অ্যাডভান্স। আপনি নিজেকে আপনি তৈরি করবেন এইভাবে। তো আর এর সাথে কয়েকটা দিক দরকার আর কি, যেমন আপনার কনফিডেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা। আপনাকে এতটাই আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে, ইউ শুড থিঙ্ক ইউরসেলফ দ্যাট ইউ আর দ্য ওয়ান আউট অফ দ্য টু। You should believe that you'll be the one out of the two. তো এর কারণ শুধু আপনার কনফিডেন্স হইলেই হবে না, আর কনফিডেন্স সেই ক্রিয়েট করতে পারে যার মধ্যে যোগ্যতা আছে। যেমন আপনি ডিগ্রি পাস আছেন, ওকে, আপনার আইএলটিএস করা আছে কিন্তু এতটা দরকার নেই তাদের। আপনি একটা কাজের একটা এক্সপিরিয়েন্স আপনার আছে, একটা সলিড একটা কাজের এক্সপিরিয়েন্স একটা আছে, আপনি সেটা অ্যাড করলেন, তাহলে এটা আপনার জন্য অ্যাডভান্টেজ। তো এই জন্য ভাই আপনাদের আগাতে হবে যে আপনাদের আত্মবিশ্বাস, আপনাদের যোগ্যতা, তারপর হচ্ছে আপনাদের শ্রম, অর্থাৎ পরিশ্রমটা আর কি, আপনি শ্রম দিতে হবে আপনাদেরকে, আর ধৈর্য নিয়ে আপনাদের আগাইতে হবে। আর এইখানে না হওয়ার মতো মানুষ পারে না, মানে এই ধরনের কোনো কাজ নেই, সেটা আমরা সবাই বলি। যদিও অনেক কাজের বেলায় আমি নিজেও ভয় পাই বা আপনারাও ভয় পান, কিন্তু এটা আসলে ভুল। আমরা চেষ্টা করলে আমরা সবাই গন্তব্যে পৌঁছতে পারবো, এখানে এক ফোঁটা সন্দেহের কিছুই নাই। তো এই জন্যে আপনাদেরকে আমি যেটা বললাম, একটু শ্রম দিতে হবে, আত্মবিশ্বাস, শ্রম, তারপর হচ্ছে আপনার যোগ্যতা, এরপর হচ্ছে আপনার ধৈর্য, এগুলো নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, সো আই বিলিভ ইউ উইল বি সাকসেসফুল। আর এখানে যদি আপনার এখানে আসার জন্য আমি যেটা বলতেছিলাম, যে আপনার লিমিয়া দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এনি লিমিয়া টু অ্যাপ্লাই ফর দ্য ওয়ার্ক ভিসা। আপনাকে পাইতে হবে শুধু যে কোনো একটা এমপ্লয়ারের কাছ থেকে আপনার ফুল টাইমের একটা জব অফার, ওর আপনি যদি পার্ট টাইমের জব অফার পান, তাহলে এইটাকে অ্যাটলিস্ট 2, মানে যেটা একটা ফুল টাইমের জবের একটা সমমান হয়ে মানে হবে আর কি, অথবা 3টা হইলে তো আরও ভালো, বাট ইট উইল বি ডিফিকাল্ট লিটল বিট, রাইট? বাট ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ আর কনফিডেন্ট, if you have the diligency, if you have the patience, আপনি পারবেন, আমি পারবো, আমরা সবাই পারবো। তো আর প্রিভিলেজগুলো হচ্ছে যে আপনি যেটা বললাম যে জব অফার একটা ফুল টাইম অথবা আপনার 2টা পার্ট টাইম, যেটা আপনার ইকুইভ্যালেন্ট একটা ফুল টাইম কভার করবে। তো এই জব অফারটা পাইলে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য, ওয়ার্ক ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল যেভাবে অ্যাপ্লিকেশন আপনি সাবমিট হয়, আপনি কানাডার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করলেন, তারপরে আপনি ভিসা পেয়ে গেলেন নিশ্চিত, আল্লাহর রহমতে, এতে কোনো সন্দেহ নেই। আর ভিসা পেয়ে এখানে আপনি আসবেন। আর একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে সহজ শর্ত দেওয়া হয়েছে, যদিও আপনি শ্রম দিয়ে আসছেন, কিন্তু গভর্নমেন্টের কিন্তু আপনার রিকোয়ারমেন্ট ছিল খুবই ফ্লেক্সিবল। তো এই ফ্লেক্সিবিলিটি দিয়ে আনার উদ্দেশ্য হচ্ছে you must be in this territory, inside the territory until a certain period, 1 বছর, একটা বছর আপনাকে অবশ্যই সেই যেখানে আপনাকে অ্যাসাইন করা হয়েছে, আপনাকে গ্র্যান্ট করা হয়েছে যেখানে থাকার জন্য, you have to be there only। তারপর 1 বছর পার হয়ে গেলে, 1 বছর আপনার ভিসা
1 বছর কাজ করার পরে আপনি দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য পার্মানেন্ট রেসিডেন্সি। 1 বছর আপনার কমপ্লিট হওয়ার পর ইট মিনস after completion of the first year then you'll be eligible to apply for a permanent residence. After permanent আপনার residence হওয়ার পর it's up to you, wherever you want to go you can, you're exempt, আপনার ফ্রিডম থাকবে, আপনি তারপর আপনার লাইফ সেটেলটা করতে পারবেন যে আপনার যেখানে আপনার যে প্রভিন্সে গেলে, যে টেরিটরিতে গেলে আপনার লাইফ লিড, আপনার দৈনন্দিন আপনার জীবনটা অনেক ভালোভাবে কাটবে, সেখানেই যাবেন আপনি। আর এখানে আসার পর যেটা আমি বললাম, আর আপনি পার্মানেন্ট আপনার রেসিডেন্স আপনি পেলে আপনার ফ্যামিলিকে আপনি আনতে পারতেছেন। এর মানে হচ্ছে আপনার স্ত্রী, আপনার বউ, আপনার ছেলে সন্তান অথবা বাচ্চাদেরকে আপনি ইজিলি নিয়ে আসতে পারবেন। জাস্ট এভরিথিং উইল বি অটোমেটিক্যালি ইন সিস্টেমেটিক ওয়েতে, আপনি সিস্টেমেটিক ওয়েতে আপনি সবাইকে আনতে পারবেন, আপনার ফ্যামিলির যারা যারা আছে আপনি সবাইকে আনতে পারবেন এখানে, এতে কোনো সন্দেহ নেই। তো ভাই আমার বিশ্বাস যে আমার কথাগুলো আপনাদের কিছুটা হইলে কাজে লাগবে। আর ইকন প্রোগ্রামটা নিয়ে আমি যেটা কথা বললাম এটা কনক্রিট একটা রিয়েলিস্টিক একটা ইনফরমেশন। তো আমার বিশ্বাস যে আপনারা আমার পরামর্শটুকু আপনাদের মাথায় নিয়ে আগাবেন, আর ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন, এতে কোনো ভুল নেই। তো আজকের মতো এইভাবে এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের উপর দোয়া রেখে আপনারা দোয়া রাখবেন, আপনারা দোয়া করবেন আমার জন্য। তো আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব আপনাদের জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।